আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স 2 এর দ্বিতীয় অধ্যায় পদার্থের উপর তাপের প্রভাব এই অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই অধ্যায়টা আমি দুইটা পার্টে বিভক্ত করছি। তো প্রথম পার্টে বেসিক থিওরি প্লাস কিছু ছোটখাটো ম্যাথ গুলো করব এবং দ্বিতীয় পার্টে পরবর্তী যে প্রমাণটা আছে সেটা করব। তো দেখো, পদার্থের উপরে তাপের প্রভাব। এখন যেকোনো একটা বস্তু বিভিন্ন পদার্থ নিয়ে তৈরি হয়ে থাকে। এই পদার্থের উপরে তাপ যদি আমরা দিই, এই তাপ দিলে কি কি প্রতিক্রিয়া বা কি কি হতে পারে সেটা আমরা দেখব। সাপোজ ধরি এটা একটা বস্তু। এই বস্তুটাতে আমরা তাপ দিচ্ছি। কি দিচ্ছি? তাপ দিচ্ছি। তাপ দিলে কি হয়? বস্তুর ভিতরে যে অণুগুলো আছে, অণুগুলো আস্তে একটা থেকে দূরে সরে যেতে থাকে। ফলে একটা গ্যাপ তৈরি হয়। গ্যাপ তৈরি হওয়ার পরে কি হয়? আস্তে আস্তে যখন আমরা তাপ দিচ্ছি, তখন জিনিসটা নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার ফলে কি হয়? দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কি হয়? দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তোমরা যদি ওভাবে না বুঝতে চাও, দেখো আমার হাতে একটা মার্কার আছে। এই মার্কারটা কি একটা কঠিন অবস্থায় আছে না? কঠিন অবস্থায় আছে। এখন এটা আমরা রুম টেম্পারেচারে আছি, স্বাভাবিক অবস্থায়। যদি আমি এখানে এক্সট্রা হিট দিই, যতক্ষণ হিট দেব, এই পৃষ্ঠটা আস্তে আস্তে কি নরম হয়ে যাবে না? এখন যখন নরম হবে, আমরা যদি দুই পাশ থেকে টানি, নরম হওয়ার সাথে সাথে কি, যখন আমরা হিট দিব নরম হবে, নরম হওয়ার সাথে সাথে টানলে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। তাহলে দেখো, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, সেটা যে কোনো দিকে বৃদ্ধি পাইতে পারে। তাহলে যখন আমরা একটা পদার্থের উপরে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে প্রথমত আমার কি হচ্ছে? দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে। কি হচ্ছে? দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে। ঠিক আছে? এখন দেখো, যখন তোমার দৈর্ঘ্যটা প্রসারণ হচ্ছে, ধরো মার্কারটা এতটুকু আছে, এখন এতটা বড় হয়ে গেল। এই যে দৈর্ঘ্যের প্রসারণটা ঘটলো, দৈর্ঘ্যের প্রসারণ হওয়ার সাথে সাথে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইলো। এখন দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় যায়, ঠিক আছে, তাহলে কি ওই বস্তুটার পৃষ্ঠটা বাড়ে গেল না? পৃষ্ঠটা, এই যে পৃষ্ঠটা কি বাড়ে যাবে না? পৃষ্ঠটা যদি বাড়ে যায়, দেখো তো এখানে এতটুকু ছিল, পরে এই যে এক্সট্রাটা অ্যাড হলো, এই যে পৃষ্ঠটা এখন এত বড় হয়ে গেল, পৃষ্ঠটা বাড়ে গেলে কি হবে? তার ক্ষেত্রফলটাও বাড়ে যাবে। পৃষ্ঠ বাড়ে গেলে কি হবে? ক্ষেত্রফলও বাড়ে যাবে। এই ক্ষেত্রে পদার্থের উপরে তাপ প্রয়োগ করলে আমরা আরেকটা পরিবর্তন পেলাম, সেটা হচ্ছে ক্ষেত্রফলে। এটা কি হবে? ক্ষেত্রফল প্রসারণ হবে। ঠিক আছে? এখন দেখো, ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের সাথে ফের আরেকটা জিনিস রিলেটেড আছে। সেটা কি? সেটা হচ্ছে আয়তন। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখন দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফল, ক্ষেত্রফলই পরিবর্তন হলো, পরিবর্তন হয়ে কি হলো? বাড়ে গেল। একটা জিনিসের যদি ক্ষেত্রফল বাড়ে যায়, তাহলে কি তার আয়তনটা কম হবে? আয়তন কখনো কম হবে না, সেক্ষেত্রে আয়তনেরও প্রসারণ ঘটবে। তাহলে আমরা যখন কোনো পদার্থের উপরে তাপ প্রয়োগ করতেছি, তখন তার কি কি পরিবর্তন হচ্ছে? তার দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, ক্ষেত্রফল পরিবর্তন হচ্ছে এবং আয়তন পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? তো এটা ছিল তোমাদের বইয়ের একদম প্রথম পেজের টপিক। তারপরে পেজে তোমরা যদি যাও, তোমরা দেখবা এই প্রত্যেকটা জিনিসের শেষে লেখা আছে গুণাঙ্ক। কি লেখা আছে? গুণাঙ্ক। এখন তোমরা বলতে পারো যে ভাই, এই গুণাঙ্কটা আসলে কি? এই যে এই বিষয়টা আসলে কি? গুণাঙ্ক হচ্ছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেন্টিগ্রেড বা কেলভিন হতে পারে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে কোনো বস্তু দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তনে যে প্রসারণ ঘটে, তাকে আমরা কি বলতেছি? গুণাঙ্ক বলতেছি। তাকে কি বলতেছি? গুণাঙ্ক বলতেছি বা গুণাঙ্ক বলি। ঠিক আছে? তাহলে গুণাঙ্ক কি আমরা কি বুঝতে পারছি? কোনো একটা বস্তুতে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বস্তুটার দৈর্ঘ্য বরাবর, ক্ষেত্রফল বরাবর অথবা আয়তন বরাবর যে প্রসারণটা ঘটতেছে, তাকে আমরা বলতেছি গুণাঙ্ক। তাকে আমরা কি বলতেছি? গুণাঙ্ক। এখন দেখো, এই তিনটা গুণাঙ্ককে, দৈর্ঘ্য বরাবর গুণাঙ্ককে, ক্ষেত্রফল বরাবর গুণাঙ্ককে এবং আয়তন বরাবর গুণাঙ্ককে তিনটা রাশি দ্বারা প্রকাশ করা হয়। এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় আলফা দ্বারা। এটা কি চিহ্ন? আলফা। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তোমরা তোমার মতো তুলে নাও। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় বিটা দ্বারা। এই চিহ্নটা হচ্ছে বিটা, বি এর মতো কিন্তু বি না। এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় গামা দ্বারা। এই চিহ্নটার নাম হচ্ছে গামা। ঠিক আছে? অবশ্যই এগুলা নোট করে নাও। তাহলে দেখো,
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা প্রকাশ করছি কি দ্বারা? আলফা দ্বারা। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করছি বিটা দ্বারা, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করতেছি গামা দ্বারা। এখন এই তিনটারই সূত্র আছে তিনটা। তো এই সূত্রগুলা বই বিভিন্ন ভাবে ধরে নিয়ে ঐকিক নিয়ম দেখায় অনেক ক্রিটিক্যাল ভাবে করছে, কিন্তু আমরা ডিরেক্ট কথার মাধ্যমেই মাথায় রাখবো। ঠিক আছে, আমরা অত ধরে টরে নিব না, নাহলে ম্যাথ করতে গেলে বেশি ঝামেলা, বেশি পেঁচালে বড়। ঠিক আছে, এই যে আলফা, আলফা ইকুয়াল টু আমরা কি জানতেছি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটা ক্ষেত্রে কি হবে দেখো, উপরে হবে দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের বৃদ্ধি। তো মাথায় রাখবে যে দৈর্ঘ্যের বৃদ্ধিই হবে সবসময়, দৈর্ঘ্যের বৃদ্ধি। ঠিক আছে, দৈর্ঘ্যের বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। কি হবে? আদি দৈর্ঘ্য ইন্টু আদি মানে কি? যেটা দৈর্ঘ্য ছিল, এখন তাপ দেওয়ার ফলে কতটুকু বৃদ্ধি পাইছে, মানে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের বৃদ্ধি বা পরিবর্তনটা আগের তুলনায় কতটুকু বৃদ্ধি পাইলো বা কমলো। তো তাপ দেওয়ার ফলে তো বৃদ্ধিই পাবে, প্রসারণ ঘটবে। সেক্ষেত্রে ডিরেক্ট আমি লিখছি দৈর্ঘ্যের বৃদ্ধি। ঠিক আছে, ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা। তাপমাত্রা তো অবশ্যই বৃদ্ধি করতে হবে, নাহলে প্রসারণ ঘটবে কিভাবে? তো সেক্ষেত্রে তাপমাত্রার বৃদ্ধি, আদি তাপমাত্রা দেওয়া থাকতে পারে, পরবর্তী আরেকটা তাপমাত্রা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো পরবর্তী তাপমাত্রা নিয়ে আমরা কাজ করবো সবসময়। ওকে, মানে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি হয়েছে। তো দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য করলাম। তাহলে দেখো, এখন আমরা যদি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক করি, তাহলে কি হবে? ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের তাপমাত্রা বৃদ্ধি হইতে হবে। কি হতে হবে? তাপমাত্রা বৃদ্ধি হইতেই হবে, এটা হচ্ছে কমন জিনিস। এখন দেখো, আমরা যদি গামার ক্ষেত্রে আসি, গামা দ্বারা আমরা কি বুঝতেছি? গামা দ্বারা আমরা বুঝতেছি আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো, দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে, তাহলে আয়তনের ক্ষেত্রে কি হবে? আয়তন বৃদ্ধি হবে। তাহলে আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই আদি আয়তন ইন্টু, আমি কি বলছি? প্রত্যেকটা ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি হতে হবে, কারণ আমরা কি ঘটাচ্ছি? প্রসারণ ঘটাচ্ছি। তাপমাত্রা বৃদ্ধি ছাড়া কি প্রসারণ হবে? হবে না। তাপমাত্রা যদি আমরা কমাই নিই, তাহলে পদার্থের সংকোচন হয়, প্রসারণ হয় না। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ছিল তোমাদের একদম বেসিক, যে এই তিনটা সূত্র তোমাদের দিলাম, বেসিক সূত্র কথার মাধ্যমে। তোমরা বইয়ের দিকে চোখ না দিয়ে আমার সূত্রগুলোর দিকে চোখ দিবা। বইয়েও কোনো জায়গায় এইভাবে দেওয়া আছে, কোনো জায়গায় নাই। তো আমরা এই সূত্রগুলা দিয়ে তোমাদের এই অধ্যায়ের ছোট ছোট যে সংক্ষিপ্ত ম্যাথ গুলা আছে, সংক্ষিপ্ত ম্যাথ গুলা এই পার্টের মধ্যে সমাধান করব। তো তোমরা যারা এখনো এগুলো তুলে নাও নাই, অত স্ক্রিনশট দিয়ে নাও অথবা তুলে নাও। ঠিক আছে, প্রমাণটা হচ্ছে, দেখাও যে কোনো পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তাপের পরিমাণ। আচ্ছা, কোনো পদার্থের মধ্যে দিয়ে। ওকে, তোমাদের প্রমাণটা হচ্ছে এরকম, কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপের তাপের কি বলছে? প্রবাহিত মোট তাপের পরিমাণ। প্রবাহিত প্রবাহিত মোট তাপের পরিমাণ Q equal to K A theta H minus theta C into T divided by D। এই টাইপের প্রমাণগুলা সুপার ইজি, মানে কোশ্চেনই তোমাকে অ্যান্সারটা বলে দিবে। জাস্ট তোমাদেরকে কিছু কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। কিছু কিছু পয়েন্ট বলতে কি, যেমন তোমাদের বই এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে। আমি যদি নতুন হক বই দেখাচ্ছি, হ্যাঁ, তোমাদের বইয়ের বিষয়টা দেওয়া আছে। এই যে এখানে প্রথমত ব্যাখ্যা দেওয়া আছে, তারপর এখানে পয়েন্ট করে আবার ওইটার মানগুলা বসানো আছে। ঠিক আছে, তো তোমরা ব্যাখ্যাটা দেখলেই বুঝবা যে প্রত্যেকটাই একই রকম। তোমাদের কিছু জিনিস মাথায় রাখবো, এখানে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু। ধরো এটা হচ্ছে বস্তুটা দুইটা পৃষ্ঠ, আমি যদি 3D ভিউ আঁকাইতে পারছি না, ধরো এটা উপরের পৃষ্ঠ, এটা
উপরের পৃষ্ঠ এবং এটা হচ্ছে নিচের পৃষ্ঠ। ঠিক আছে, এখন এই পৃষ্ঠগুলোর ক্ষেত্রফল হচ্ছে এ, ক্ষেত্রফল এ। এখন ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করি, এখানে বুঝতে পারতেছো যে এ মানে ক্ষেত্রফল। এখন দেখো থিটা এইচ, এইচ এর পূর্ণরূপ হচ্ছে হিট। হ্যাঁ, এইচ এর পূর্ণরূপ হচ্ছে হিট, মানে হচ্ছে গরম। ধরলাম যে এটা হচ্ছে গরম পৃষ্ঠ, এটা কি গরম পৃষ্ঠ, যেটাকে আমরা প্রকাশ করছি থিটা এইচ দ্বারা, গরম পৃষ্ঠের তাপমাত্রাটাকে থিটা এইচ দ্বারা প্রকাশ করছি। এটা হচ্ছে ঠান্ডা পৃষ্ঠ, এটা হচ্ছে থিটা সি, সি তে হচ্ছে কোল্ড। ঠিক আছে, ঠান্ডা পৃষ্ঠ। এখন দেখো একটা পৃষ্ঠ গরম আছে, একটা পৃষ্ঠ ঠান্ডা আছে, তাহলে গরম থেকে ঠান্ডাতে যাবে, গরম থেকে ঠান্ডাতে কি প্রবাহিত হবে, তাপ প্রবাহিত হবে। তাহলে এখন বলছে মোট প্রবাহিত তাপের পরিমাণ। এখন দুইটা পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, দূরত্ব হচ্ছে ডি, দূরত্ব কি ডি। এটা হচ্ছে আমরা যদি লিখি উত্তপ্ত পৃষ্ঠ, ব্র্যাকেটে লিখে দিই উত্তপ্ত পৃষ্ঠ। আর এটা কি ঠান্ডা পৃষ্ঠ, ঠান্ডা পৃষ্ঠ। ঠিক আছে, দূরত্ব হচ্ছে দুইটা পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এবং প্রবাহিত সময়, প্রবাহিত সময় হচ্ছে টি। মানে এখানে আমি মনে করি দিয়ে যে পাঠটা তোমাদের বইয়ে লেখা আছে এই পাঠটা না লিখে সচিত্র তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিলাম যে আমাদের এটা একটা বস্তু যার দুইটা আমি পার্শ্ব বা পৃষ্ঠ নিছি, এটার ক্ষেত্রফল হচ্ছে এ। ঠিক আছে, যেটা উত্তপ্ত পৃষ্ঠ, এটাকে আমি দেখেছি থিটা এইচ দ্বারা, এইচ দেখি যেটা উত্তপ্ত পৃষ্ঠ, এবং উপরে অপর পৃষ্ঠটা হচ্ছে থিটা সি, সি তে কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, এখন যে আমার যে তাপ প্রবাহিত হবে গরম হতে ঠান্ডায়, সেটা প্রবাহিত হওয়ার সময় হচ্ছে টি, দুইটা পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। ঠিক আছে, এখন কিউ হচ্ছে কি প্রবাহিত তাপের পরিমাণ, কিউ হচ্ছে কি, কি হচ্ছে কি প্রবাহিত তাপের পরিমাণ। ঠিক আছে, প্রবাহিত তাপের পরিমাণ। তো তোমাদের বই এটাই ব্যবহার করা আছে, তোমরা এটাই ব্যবহার করবে, সমস্যা নেই। ঠিক আছে, তো এই যে প্রমাণটা, এই প্রমাণটায় তোমাদেরকে কোনো কিছু মাথায় রাখার দরকার নেই, জাস্ট খালি মাথায় রাখতে হবে যে এখানে কোনটা কি, টি দ্বারা কি আমরা জানি সময়, এ দ্বারা কি ক্ষেত্রফল। ঠিক আছে, এখন ডি দ্বারা কি ডিস্টেন্স মানে দূরত্ব। খালি যেটা মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে থিটা এইচ আর থিটা সি। তো এইচ তে হিট, থিটা মানে কোনো একটা তাপমাত্রা বোঝাচ্ছে যে থিটা এইচ। আর একটা মাথায় রাখার বিষয় হচ্ছে থিটা এইচটা হচ্ছে বড় হবে থিটা সি থেকে। ঠিক আছে, এই কয়েকটা টার্ম মাথায় রাখলে তোমাদের এই প্রমাণটা হয়ে গেছে। প্রমাণটাতে কোশ্চেনেই অ্যান্সার, কিভাবে কোশ্চেনে অ্যান্সার, এই কোশ্চেনটা আবার অনেক সময় সংক্ষিপ্ততে থাকে, রচনামূলক থাকে, এত ইজি একটা কোশ্চেন। তো দেখো আমি সলভ করে দিচ্ছি। প্রথমত মাথায় রাখবা যে উপরে কোনগুলা জিনিস আছে, উপরে কোনগুলা জিনিস আছে আমরা শেষ থেকে শুরুর দিকে যাওয়ার চেষ্টা করি, শেষ থেকে শুরুর দিকে মুখস্থ না করে প্রশ্নটা থেকে অ্যান্সারটা বের করার চেষ্টা করি। তাহলে কিভাবে কি করা যায়, দেখো এখানে সমানুপাতিক আকারে আছে কি যে কিউ সমানুপাতিক, যেগুলা উপরে আছে প্রত্যেকটা সমানুপাতিক আকারে, কিউ প্রপোর্শনাল টু এ। আবার দেখো কিউ প্রপোর্শনাল টু থিটা এইচ মাইনাস থিটা সি। আবার দেখো কিউ প্রপোর্শনাল টু টি, সরি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, কিউ প্রপোর্শনাল টু টি নাকি। আবার দেখো ব্যস্তানুপাতিক আকারে কি আছে, কিউ প্রপোর্শনাল টু 1/d। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখান থেকে আপনি এ নিয়ে নিলেন, থিটা এইচ মাইনাস থিটা সি নিয়ে নিলেন, টি নিয়ে নিলেন, ডি নিয়ে নিলেন, কিন্তু ভাইয়া আমার কেটা গেল কোথায়। ভাইয়া দেখো এই টাইপের প্রমাণগুলোর ক্ষেত্রে আমরা যদি রিভার্স হই, পাস্ট মানে ব্যাক রিভার্স করি, তাহলে আসলে সমানুপাতিক চিহ্নগুলা আমাদের যে 4টা 5টা সমীকরণ থাকে, সমীকরণগুলা থেকে অ্যাড করেই আসলে কিন্তু আমরা এখানে আসি। তখন কি করি, বাম পক্ষ যখন আমরা সমন্বয় করি সমানুপাতিক চিহ্ন উঠে যায়, সমানুপাতিক ধ্রুবক কে চলে আসে। কেটা আসলে কি, কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এই কারণে কিন্তু কেটাকে আমরা নিলাম না, কারণ আমরা রিভার্সে যাচ্ছি। ঠিক আছে, আমরা গতানুগতিক ভাবে কিন্তু প্রমাণটা করতেছি না, আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে এই প্রশ্ন থেকেই অ্যান্সারটা করা যায়। ওকে, তাহলে দেখো আমি কি করলাম, উপরে যেগুলো আছে সেগুলা ডিরেক্ট উপরে লিখলাম, যেটা নিচে ভাগ আকারে আছে সেটাকে 1/আকারে লিখলাম। ঠিক আছে,
সবসময় মাথায় রাখবা নিচে যেটা ভাগ আকারে আছে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক কার সাথে, যেটা অপর পাশে আছে তার সাথে, ঠিক আছে। বাকি সবগুলো হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এখন দেখো এখানে কিউ দ্বারা কি প্রকাশ করছি আমরা, কিউ দ্বারা প্রকাশ করছি প্রবাহিত প্রবাহিত তাপের পরিমাণ, তাপের পরিমাণ, ঠিক আছে। এখন তোমার শর্তগুলা তুমি যদি লিখো, এখন আমি এই পাশে লিখতেছি। 1 নাম্বার, আমি যদি এখান থেকে শুরু করি যে প্রবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠদ্বয়ের ক্ষেত্রফলের সমানুপাতিক। দেখো কিউ প্রপোর্শনাল টু এ আছে না, তাহলে ক্ষেত্রফলগুলো কার, ক্ষেত্রফলগুলো কার, দুইটা পৃষ্ঠের, পৃষ্ঠদ্বয়ের ক্ষেত্রফলের সমানুপাতিক। দেখো আমরা কিন্তু টেকনিক্যালি প্রশ্ন থেকেই অ্যান্সার বের করতেছি। আবার দেখো 2 নাম্বার, 2 নাম্বার আমরা কি বলতে পারি যে প্রবাহিত তাপের পরিমাণ, তাপের পরিমাণ পৃষ্ঠদ্বয়ের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। 3 নাম্বার, দেখো তো এটা 1 গেল, এটা 2 গেল, হ্যাঁ, এটাকে আমরা এখন 3 দিই। 3 কি, প্রবাহিত তাপের পরিমাণ প্রবাহিত সময়ের সমানুপাতিক। চার নম্বরে কি লিখতে পারি, দেখো এটা কিন্তু উল্টানুপাতিক মানে ব্যস্তানুপাতিক, উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে কি, একটা বাড়লে একটা কমবে। এখন তোমাদেরকে বলে রাখি সমানুপাতিক মানে কি, ব্যস্তানুপাতিক মানে কি। সমানুপাতিক মানে যখন গুণ আকারে থাকতেছে, মানে 1/, আকারে নাই, নিচে মনে মনে 1 আছে, ঠিক আছে, তখন আসলে উভয় পক্ষে ধরো যে কিউ তাপ বাড়াইলে ক্ষেত্রফল বাড়বে, ক্ষেত্রফল বাড়াইলে তাপ বাড়বে। এখানে যেমন তাপমাত্রার পার্থক্য বাড়লে, ঠিক আছে, তাপ তাপের পরিমাণ বাড়বে, কমলে তাপের পরিমাণও কমবে। প্রবাহিত সময় বাড়লে তাপের পরিমাণ বাড়বে, প্রবাহিত সময় কমলে তাপের পরিমাণও কমবে। কিন্তু এখানে 4 নম্বরে আসে ভিন্ন হবে, ভিন্ন হবে। প্রবাহিত তাপের পরিমাণ বাড়লে দূরত্ব কমবে, দূরত্ব যদি কমে তাহলে প্রবাহিত তাপের পরিমাণ বাড়বে। মানে একটার সাথে আরেকটার সম্পর্কটা হবে বিপরীত সম্পর্ক। ওকে, তাহলে আমরা এটা কি লিখবো যে প্রবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো এই ছিল 4টা পয়েন্ট। 4টা পয়েন্টই দেখবা তোমাদের বই প্রথমে এই 4টা দেওয়া আছে, তারপরে অপর পেজে আসে এগুলা লেখা আছে। কিন্তু তোমরা যদি একটু টেকনিক্যালি মাথাটা খাটাইতে পারো, এগুলা তোমরা শেষে লিখবা বইয়ের মতো। কিন্তু দেখো এগুলা থেকেই ডিরেক্ট তুমি এটা লিখে ফেলতে পারবা না, যেহেতু এটা উপরে আছে। তা আমরা জানি যে সমান চিহ্ন আসার আগে এখানে প্রপোর্শনাল মানে সমানুপাতিক চিহ্ন থাকে, সমানুপাতিকের উপরে আছে মানে সমানুপাতিক, নিচে আছে মানে ব্যস্তানুপাতিক। তো আমরা কি করলাম, প্রত্যেকটা সম্পর্কে আগে নিলাম যে কিউ কি, এ কি, থিটা ইজ মাইনাস থিটা সি কি, তারপর টি কি, ডি কি, সবকিছু জানে নিয়েছি। জানে নেওয়ার পর খালি লিখে দিব যে কোনটা কোনটা সমানুপাতিক, কোনটা কোনটার ব্যস্তানুপাতিক। তারপর ওখান থেকে আমরা লিখবো যে 1 নম্বর হতে পারে এটা, 2 নম্বর হতে পারে এটা, 3 নম্বর হতে পারে এটা, এবং 4 নম্বর হতে পারে এটা। ঠিক আছে, এখন কি করব, এখন কাজ আমাদের খুবই ইজি। তোমরা উঠাই ফেলো, হ্যাঁ, আমি এখানে চিত্রটা একটু মুছাই দিচ্ছি। এখন কাজ আমাদের খুবই ইজি। কি কাজ, যে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারকে সমন্বয় করবো। সমন্বয় করলে দেখো তো বাম পাশে উভয় পাশে কিউ আছে না সব জায়গায়,
তাহলে বাম পাশে কিউ চলে আসলো। তারপরে দেখো এখানে কি আছে, প্রপোর্শনাল দিয়ে কি আছে, ভাগ শুধু একটাতে আছে, তাহলে আগে ভাগ দিয়ে দিলাম। আর উপরে গুণাকারে আছে এ, থিটা এস মাইনাস থিটা সি, আর কি আছে টি। সবসময় মাথায় রাখবা, এখন সমানুপাতিক চিহ্নটা উঠে যায়, একটা সমান চিহ্ন আসবে এবং তার সাথে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, যে সমানুপাতিক ধ্রুবককে আমরা সচরাচর কে দ্বারা প্রকাশ করি, কে এ থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি ডিভাইডেড বাই ডি, পুরোপুরি। ঠিক আছে, খুবই ইজি একটা প্রমাণ। কেউ যদি না বুঝে থাকো, কমেন্ট বক্স তোমাদের জন্য উন্মুক্ত আছে, আমি তোমাদের জন্য সবসময় উন্মুক্ত আছি। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, ক্লাসটা ভালো লাগলে শেয়ার করবা। এখন আমাদের প্রথমত আমি যে সূত্রগুলো দিলাম এবং এই যে প্রমাণটা, এই সূত্রটা দ্বারা আমরা কিছু ম্যাথ করব। ঠিক আছে, তো সবাই মনোযোগ সহকারে থাকবা এবং এই প্রমাণটা অবশ্যই অবশ্যই খাতায় উঠে ফেলবা। এটা তোমাদের সংক্ষিপ্ত ন্যায় রচনা মূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কথা। দেখো, আমরা এই তিনটা ম্যাথ যদি এই অধ্যায় থেকে সলভ করি, তাহলে আশা করা যায় এই অধ্যায় থেকে যে ম্যাথ গুলো তোমাদের সংক্ষিপ্তের জন্য আসে, রচনামূলকে আসে কোনো ম্যাথ আসে না, সংক্ষিপ্ততে আসে। তো এই সংক্ষিপ্তের জন্য যে ম্যাথ গুলো আসে সবগুলো তোমরা সলভ করতে পারবা। তো দেখো, আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। আমরা 1 নম্বর সলভ করছি, ওকে সলভ। তাহলে 1 নম্বরটাতে কি বলছে দেখি, একটি ইস্পাতের সেতুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 350 মিটার। একটি ইস্পাতের সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 350 মিটার, মানে একটা দৈর্ঘ্য, মানে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটাকে আমরা কি ধরে নিব, আদি দৈর্ঘ্য। কি ধরবো, আদি দৈর্ঘ্য। মানে আদি দৈর্ঘ্য কত দেওয়া আছে, এটাকে তোমরা চাইলে কোনো কিছু দিয়ে ধরেও নিতে পারবা। এল কত দেওয়া আছে, 350 মিটার। তারপরে কি বলছে, 30 কেলভিন, কেতে কেলভিন, কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে সেতুটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে। কারণ তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি বলতে কি বোঝাচ্ছে, তাপমাত্রা পরিবর্তন। ঠিক আছে, তার মানে তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, ডিরেক্ট তাপমাত্রা বৃদ্ধি লিখতে পারবা। তাপমাত্রা বৃদ্ধি ডেল টি ইকুয়াল টু কত বলছে, 30 কেলভিন। এখন আমাদের কি দেওয়া আছে দেখো তো, আলফার মান দেওয়া আছে। আলফাটা কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি এটা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে, 1.1 ইন্টু 10 ইনভার্স 5। ঠিক আছে, 10 ইনভার্স 5 কেলভিন ইনভার্স 1। এখন আমাদেরকে কি বের করতে বলছে, সেতুটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, মানে দৈর্ঘ্যের পরিবর্তন বের করতে বলছে। তার মানে অতএব দৈর্ঘ্যের পরিবর্তন ইকুয়াল টু হোয়াট, নাকি দৈর্ঘ্যের পরিবর্তন অথবা বৃদ্ধি, অর্থাৎ দৈর্ঘ্যের বৃদ্ধি, ঠিক আছে, ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, আমরা যদি ধরে নিই, যে ধরতেও পারো বা তোমরা ডিরেক্ট করতে পারো, আসলে এই যে এগুলা এল, এল টি, এগুলা কোনো কিছু ধরে নেওয়ার প্রয়োজন পড়ে না, তোমরা চাইলে ডিরেক্ট করে দিতে পারো। ঠিক আছে, তোমরা যদি ডিরেক্ট করো তাহলে এই ধরাধরি কোনো অপশন নাই। ঠিক আছে, তোমরা ডিরেক্টও করতে পারো, ধরো এগুলো নাই, আমরা ডিরেক্ট সব কথা দিয়ে করব, তাহলে আরো বেশি ইজি হবে, বেশি মজা হবে। ঠিক আছে, আমার কি করতে বলছে, দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য পরিবর্তন বের করতে বলছে। এখন আমরা সূত্র কি জানতাম, আলফা ইকুয়াল টু দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের বৃদ্ধি, দৈর্ঘ্যের বৃদ্ধি, হ্যাঁ, ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। কি জানতাম, আদি দৈর্ঘ্য ইনটু তাপমাত্রা পরিবর্তন বা তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা পরিবর্তন বা তাপমাত্রা বৃদ্ধি। ঠিক আছে, তাহলে দেখো এখানে সবগুলো মানই কিন্তু দেওয়া আছে, শুধুমাত্র আমরা যেটা মান বের করব এটা বাদে। তাহলে দেখো আমরা বের করব দৈর্ঘ্যের বৃদ্ধি। তো দৈর্ঘ্যের বৃদ্ধির নিচে এই দুইটা পার্ট আমাদের কি আকারে আছে, ভাগ আকারে আছে। এখন দেখো মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে অপর পাশে যায় আমরা কি জানি, ভাগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে কি হবে, দৈর্ঘ্যের বৃদ্ধি ইকুয়াল টু কি হবে, আলফা ইন্টু আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। ঠিক আছে, এই তিনটা জিনিস। তাহলে কি হবে, আলফার মান যেটা আছে এটা বসাই দিবা 1.1 ইন্টু 10 ইনভার্স 5, আদি দৈর্ঘ্য আছে 350, তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে কত কেলভিন, 30 কেলভিন। এখন এগুলো ক্যালকুলেট করবে, যেটা আসবে ওটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো ম্যাথ গুলো খুবই ইজি না, তোমরা কথা দিয়ে মাথায় রাখবে, এত ধরাধরি সূত্রতে ওইদিকে যাওয়ার কোনো দরকারই নাই। তো তোমরা ম্যাথটা হয় খাতায় উঠে গেলো, নাহলে স্ক্রিনশট দিয়ে নাও, আমরা পরের ম্যাথ সলভ করতে চলে যাবো।
ঠিক আছে। তো এখন তোমরা যে কোনো ম্যাথ যদি তোমাদের এই সূত্র দিয়ে প্রয়োগ করতে হয় তাহলে তোমরা পারবা কিনা কমেন্টে জানাও। এখন আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করব। দেখি যে 2 নম্বর ম্যাথটা কি বলছে। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লোহার পাতের দৈর্ঘ্য এত। 0 ডিগ্রি মানে তাপমাত্রা এনে বলতে পারো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লোহার পাতের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে কত 20 সেন্টিমিটার। 100 ডিগ্রি বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়। তাহলে আসলে কি দিয়েছে আমি লিখে ফেলি যে দৈর্ঘ্য বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। কি দেওয়া আছে? ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি কত পায়? 1.55 সেন্টিমিটার স্কয়ার। প্রথমত তাপমাত্রা কত ছিল? 0 ডিগ্রি। তারপরে যখন 100 ডিগ্রিতে চলে আসছে তারপর আমার কি হয়েছে? ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত হয়েছে? তাপমাত্রা বৃদ্ধি কত হয়েছে? অবশ্যই বুঝতেই পারতেছো, যেটা পরবর্তীতে দেওয়া থাকে তাপমাত্রা ওইটাই, মানে 100 মাইনাস 0 করলে হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত? 100। এখন এটা সেলসিয়াস আছে যদিও। এখন আমাদের কি বলছে? আরো কিছু দেওয়া আছে নাকি দেখি। হ্যাঁ, লোহার পাতের দৈর্ঘ্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি বলতে কোনো তাপমাত্রাবিহীন অবস্থা বোঝানো হচ্ছে, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহার পাতের দৈর্ঘ্য, মানে এক্সট্রা কোনো হিট তো দিচ্ছে না। 0 ডিগ্রির নিচে কি মাইনাস থাকলে কি হয়? আমাদের বরফ অবস্থা থাকে, তাই না? এখন 0 ডিগ্রি আবার দুইটা পার্ট আছে, এক পার্টে বরফ থেকে গলতে শুরু করে, এক পাশে সম্পূর্ণ পানি হয়ে যায়, কিন্তু বরফ গলা পানি, বরফ গলা ঠান্ডা পানি। তাহলে দেখো, এখন আমরা তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলতে পারি? আদি দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? আদি দৈর্ঘ্য। তাহলে আদি দৈর্ঘ্য কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। আদি প্রস্থ, আদি প্রস্থ কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। দেখো তো, এখানে যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধি নিয়ে কথা বলছে এবং দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার মানে আমরা আদি ক্ষেত্রফল বের করতে পারবো না। আদি ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল তাহলে কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 3 দুগুণা 6, তাহলে 600 সেন্টিমিটার স্কয়ার। এখন কি বলছে? আমার অ্যান্সার কি চাইছে? যে লোহার ক্ষেত্রফল, দৈর্ঘ্য ও আকার প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো। দেখছো, একটা কোশ্চেনে এই আসলে এটা 2-3টা কোশ্চেন ছিল, কিন্তু আমি তোমাদেরকে একটা কোশ্চেনে 3টা জিনিস কিভাবে বের করতে হয় ওই জিনিসটা শেখানোর জন্য একটা কোশ্চেনে সবগুলো বের করতে বলছি। তো প্রথমত আমরা যেটা সব থেকে ইজি জিনিস সেটা বের করবো, সেটা হচ্ছে বিটা, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু কি? ক্ষেত্রফলের পরিবর্তন। ক্ষেত্রফলের পরিবর্তন কত? 1.55। ক্ষেত্রফলের পরিবর্তন কত? 1.55। এখন নিচে হচ্ছে আদি ক্ষেত্রফল। আদি ক্ষেত্রফল কত? 600। এখন তাপমাত্রা বৃদ্ধি কত? 100। ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে যেটা অ্যান্সার আসবে ওটাই তোমাদের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এখন তোমরা বললা যে ভাইয়া ক্ষেত্রফল তো বের হয়ে গেল, এখান থেকে আমি দৈর্ঘ্য প্রসারণ কিভাবে বের করব আর আয়তন প্রসারণই বা কিভাবে বের করব? তো সুপার ইজি। এটার জন্য তোমরা নেক্সট পার্টে, এই পার্টে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে বলে নেক্সট পার্টে ওই প্রমাণটা দিছি, ওই প্রমাণটাতেই তোমরা প্রমাণ করবা যে বিটা ইকুয়াল টু টুয়াইস আলফা। এটা খাতায় নোট করে নাও, বিটা ইকুয়াল টু টুয়াইস আলফা। বিটা ইকুয়াল টু টুয়াইস আলফা। তাহলে বিটা থেকে আমরা কি বের করতে পারি? আলফা বের করতে পারি না? হ্যাঁ, তাহলে বিটার সাথে বিটার মান যেটা বের হবে, বিটার সাথে বিটার মান যেটা বের হবে তার বিটা ইকুয়াল টু 2 আলফা, তাহলে আলফা এর মান কি হচ্ছে? বিটা ডিভাইডেড বাই 2, মানে বিটার মান এখানে যেটা বের হবে তাকে 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আলফার মান। এখন আলফাটা কি? আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তোমরা ভালো করেই জানো যে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন দেখো, তোমাদের আরেকটা ইয়া দিয়ে রাখি, সেটা হচ্ছে গামার ক্ষেত্রেও গামার সাথে সম্পর্ক বিটার যেটা আছে বা আলফার। দেখো, গামার সাথে সম্পর্কটা হচ্ছে, আচ্ছা, টুয়াইস গামা ইকুয়াল টু থ্রাইস বিটা। এই দুইটার সম্পর্ক তোমরা লিখে রাখো।
এই দুটো সম্পর্ক তোমরা লিখে রাখো। যদি ক্ষেত্রফল দিয়ে থাকে তোমাদের দৈর্ঘ্য চাই, বা দৈর্ঘ্য দিয়ে থাকে তোমাদের আয়তন চাই, যদি সম্পর্ক মতো মানে একটা দিয়ে দেওয়া আছে, ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, অন্যটা চাইছে, বা একটা দিয়ে দেওয়া আছে ভিন্নটা চাইছে, তখন এই সম্পর্কগুলো প্রয়োগ করে ভিন্নটাতে আমরা যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আমরা সম্পর্ক কি পেলাম, যে 2 গামা ইকুয়াল টু 3 বিটা। এগুলো আসলে হাওয়া থেকে কোথা থেকে চলে আসে নাই, এগুলো আমরা প্রমাণ করব নেক্সট ক্লাসে। ওকে, তাহলে যদি আমরা গামার মান বের করতে চাই তাহলে কি পাবো, গামা ইকুয়াল টু 3/2 বিটা। ঠিক আছে, এই বিটার মান কোথায় পেলাম, এই যে বিটার মান এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম। বুঝতে পারছো? জাস্ট খালি তোমরা বাসায় বসে ক্যালকুলেট করবা। হ্যাঁ, আমার হাতে এখন ক্যালকুলেটর নাই, তাহলে আমি সব ক্যালকুলেট করে দিতাম। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই নক করবা। এখন দেখো, আমরা সর্বশেষ যে ম্যাথ, এই সর্বশেষ ম্যাথটার দিকে যাব। এই সর্বশেষ ম্যাথটা হচ্ছে তোমাদের যে প্রমাণটা আজকে করাই দিচ্ছি, খুব ইজি একটা প্রমাণ। ওই প্রমাণ এই সূত্রটা নিয়ে কি বলছে, একটি তামার পাতের ক্ষেত্রফল, কি বলছে, একটি তামার পাতের ক্ষেত্রফল কত, 1 মিটার স্কয়ার। পুরুত্ব, পুরুত্ব বলতে কি, ডি কত দেওয়া আছে, 5 cm। এর দু পৃষ্ঠের তাপমাত্রা যথাক্রমে, দু পৃষ্ঠের তাপমাত্রা কত, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 70। তাহলে আমরা কি সবসময় বলছি, থিটা এ সবসময় কি হবে, বেশি হবে। থিটা এস হচ্ছে 70 ডিগ্রি, থিটা সি হচ্ছে কত, 60 ডিগ্রি। আমি বলছিলাম যে থিটা সি এর থেকে থিটা এ সবসময় বেশি হবে, এটা মাথায় রাখবা। কি বলছে, প্রতি ঘন্টায় কত তাপ প্রবাহিত হবে, এখানে কে এর মান দিয়ে দিছে, সমানুপাতিক যে ধ্রুবক, মানে পরিবহন যে গুণাঙ্কটা আছে, তাপ পরিবহন গুণাঙ্ক, এটা মান দিয়ে দিছে কত, 0.92 সিজিএস ইউনিট। এখন মাথায় আসতে পারে যে সিজিএস ইউনিট কি, এগুলা বিভিন্ন ইউনিটে প্রকাশ করা যায়, যেমন এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এফপিএস ইউনিট, বিভিন্ন ইউনিট আছে প্রকাশ করা। ঠিক আছে, তো দেখো এখানে, ঠিক আছে, এখানে মিটার আছে, এখানে সেন্টিমিটার আছে, আমাদের সবগুলোকে কি করতে হবে, একই রকম করে নিতে হবে। এক্ষেত্রে 1 ইন্টু 10 বা 10 পাওয়ার 4 করে নেবা। ঠিক আছে, 1 ইন্টু কি করে নিবা, 10 পাওয়ার 4 করে নিবা। আচ্ছা, এখন দেখো আমাদের কি বের করতে বলছে, কিউ এর মান কত, প্রতি ঘন্টায় কত তাপ প্রবাহিত হবে। এখন প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা মানে কি 1 আওয়ার না, প্রতি ঘন্টা মানে কি 1 আওয়ার। আচ্ছা, এখন দেখো তোমাদের বইয়ের, এটা হচ্ছে উদাহরণ 5, তোমাদের বইয়ের উদাহরণ 5টা আমি করে দিছি। ঠিক আছে, যখন তোমরা এখানে সেন্টিমিটার নিছো তখন তোমাদেরকে সময়টা নিতে হবে সেকেন্ডে, কিসে নিবা, সেকেন্ডে। ঠিক আছে, 1 আওয়ার হচ্ছে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 আওয়ার ইকুয়াল টু কত সেকেন্ড, 3600 সেকেন্ড। অথবা 1 আওয়ার হচ্ছে 60 মিনিট, 1 মিনিট আবার 60 সেকেন্ড, 60 ইন্টু 60, 3600। ঠিক আছে, এখন দেখো আমরা তাহলে কিউ কি পাবো, কিউ ইকুয়াল টু পাবো কে এ থিটা এইচ মাইনাস থিটা সি ইন্টু টি ডিভাইডেড বাই ডি। এখন কে এর মান কত আছে, 0.92। এর মান কত তো আছে, এর মান কত, কই কই কই, 1 ইন্টু 10 পাওয়ার 4। থিটা এইচ মাইনাস থিটা সি করলে কত হয় দেখো তো, 70 মাইনাস 60 করলে 10। টি এর মান কত আছে, 3600। ডি এর মান কত আছে, 5। এটা করে যা आंसर আসবে তাই। ওকে, দেখি বই কত आंसर আসছে। আচ্ছা, তো এখানে 10 পাওয়ার 4 লিখছি, এটা হচ্ছে 10 ইনভার্স 4। ওকে, এটা একটু কারেকশন করে নিও। আচ্ছা, 10 ইন্টু 3600 ডিভাইডেড 5 আসছে, অ্যান্সার আসছে হচ্ছে 6.624 ইন্টু 10 পাওয়ার 7। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। খুবই ইজি ম্যাথ, জাস্ট খালি কোনটা কি দেওয়া আছে এই জিনিসগুলো দেখবা, এবং এককগুলা জাস্ট দেখবা। ঠিক আছে, যে এককগুলা একই এককে আছে কিনা, একটা সেন্টিমিটার একটা মিটার আছে কিনা, বা একটা মিটার একটা সেন্টিমিটার আছে কিনা, এককগুলাকে একই করে নিবা। যদি এরকম ইনভার্স দিয়ে করতে অসুবিধা হয়, মাঝে মাঝে ইনভার্স টিনভার্স দিতে মনে থাকে না, সেক্ষেত্রে তোমরা কি করবে, ক্যালকুলেটর ভাগ করে ভগ্নাংশ আকারে করতে পারো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ম্যাথ পার্ট। হ্যাঁ, বা প্রথম আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট। দেখা হবে দ্বিতীয় পার্টে। ডিপ্লোমা ডাইনামিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।